উঁচু নিচু হয়ে রয়েছে, এখানে আমরা উঠে গেছিলাম এবং এখান থেকে যদি আমরা পিছলে যেতাম তাহলে কোথায় যাওয়া লাগতো? সোজা বগুড়া মেডিকেল। সোজা বগুড়া জিয়া মেডিকেল, কাছেই ছিল, খুব দূরে না, সোজা রাস্তা। আমাদের কি অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন, মানে সুরঙ্গ টাইপ ভেঙে গেছে, ওদিক দিয়ে পার হলাম। 100 টাকার একটা এক প্রকার অ্যাডভেঞ্চার হয়ে গেল, বিশাল ব্যাপার। এটা মূলত সিঁড়ি, আগেকার সময়ের সে রাজার সময়ের সিঁড়িগুলোর অবস্থা দেখুন, আমাদের এখন সিঁড়ির পরিস্থিতি কি আর রাজার সময়ের সিঁড়ির পরিস্থিতি কি, এরা কেমন রাজা ছিল এরা। সম্মানিত ভিউয়ার্স, আজকে আপনাদের নিয়ে এসেছি গাইবান্ধা জেলার গোবিন্দ উপজেলায়। এখানে রয়েছে প্রাচীন একটি রাজবাড়ি, এটি বর্ধনকুটি জমিদার বাড়ি নামে পরিচিত। এই রাজবাড়িটি 400 থেকে 450 বছরের প্রাচীন। আপনারা পুণ্ডনগড়ের বা পুণ্ডনগরের রাজা পরশুরামকে অনেকেই চিনেন। এই রাজবাড়ি সে রাজা পরশুরামের বংশধরের। এখন শুধু ধ্বংসাবশেষ পড়ে রয়েছে, যেদিকে আপনারা তাকাবেন শুধু দেখতে পারবেন ভাঙাচুরা দেয়াল। এই ধ্বংসাবশেষ আপনাদের দেখানোর চেষ্টা করছি এবং এর ইতিহাস আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি, আপনারা দেখুন। বাংলার বুকে ছড়িয়ে আছে কত শত বছরের ইতিহাস, কত রাজবংশের উত্থান পতনের গল্প। কিছু টিকে আছে বইয়ের পাতায়, আর কিছু কালের সাক্ষী হয়ে আজও দাঁড়িয়ে আছে কোনো মতে। আজ আমরা আপনাদেরকে নিয়ে এসেছি হারানো ইতিহাসের সন্ধানে গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জে অবস্থিত প্রাচীন বর্ধনকুটির আঙিনায়, যেখানে প্রতিটি ধূলিকণায় মিশে আছে ক্ষমতা, গৌরব আর দীর্ঘশ্বাসের না বলা কথা। বর্ধনকুটি এর বর্তমান নাম, কিন্তু এক সময়ে এটি পরিচিত ছিল বর্ধনকোট নামে। এর নামকরণ নিয়ে প্রচলিত আছে নানা কাহিনী। কেউ বলেন প্রাচীনকালে এই অঞ্চলে বর্ধন নামের একজন অত্যন্ত প্রভাবশালী শাসক ছিলেন, তার নামেই এই দুর্গের নাম হয় বর্ধনকোট। আবার অন্য একটি মত অনুযায়ী কোনো এক সময় শক্তিশালী বর্ধন বংশের উত্তরসূরিরা এখানে এসে বসতি স্থাপন করেন এবং তাদের বংশের নাম অনুসারে এই স্থানের নাম হয় বর্ধনকুটি। সুদূর প্রাচীনকাল থেকেই এই বর্ধনকোট ছিল পুণ্ডনবর্ধন রাজ্যের একটি গুরুত্বপূর্ণ প্রশাসনিক কেন্দ্র। এই যে জায়গাগুলো দেখতে পাচ্ছেন, প্রতি জায়গাগুলো পড়ে আছে, এক সময় এগুলো পুরোটাই রাজপ্রাসাদ ছিল। আমরা যেখানেই হাঁটছি এখনও ইটের ভাঙা টুকরো ধ্বংসস্তূপের মতো পড়ে আছে দেখা যাচ্ছে। আজ সবই ফাঁকা পড়ে আছে প্রতি জায়গা। এগুলো একসময় রাজপ্রাসাদ ছিল, কালের পরিক্রমায় সব ধ্বংস হয়ে গেছে এবং কিছু অংশ কলেজ করা হয়েছে, এটা একটা ভালো বিষয়। এছাড়া আপনারা দেখতে পাচ্ছেন এবং এই পাশে দেখতে পাবেন ওখানে, এই সামনে দেখতে পাচ্ছেন ওখানে আরও একটি ভবন আছে ধ্বংসস্তূপ, ওইটাও ওখানেও আমরা যাব। এবং ওই পাশে দেখতে পাচ্ছেন, দেখেন হয়তো দেখা যাচ্ছে না, আমরা ওই দিকেও যাবো, আপনাদের দেখাতে চেষ্টা করবো, আমাদের সঙ্গেই থাকেন। ইতিহাস ঘাটলে দেখা যায় 14 শতক থেকেই এই অঞ্চলের গুরুত্ব ছিল অপরিসীম। দেববংশীয় রাজা এবং পুণ্ডবর্ধনের রাজা পরশুরামের বংশধর রাজা রাজেন্দ্র নারায়ণ থেকে শুরু করে আর্যবর পর্যন্ত প্রায় 144 জন রাজার এই দীর্ঘ শাসনকাল দেখেছে এই বর্ধনকুটি। 16 শতকের শুরুতে অর্থাৎ 1601 সালে রাজা আর্যাবরের পুত্র রাজা ভগবান এখানে একটি বাসুদেব মন্দির নির্মাণ করেন, যা রামপুর বাসুদেব মন্দির নামে পরিচিত। তখন বাংলার সুবেদার ছিলেন মুঘল সম্রাট আকবরের সেনাপতি রাজা মানসিংহ। এরপর রাজা ভগবানের শাসনামলেই 1609 সালে সুবেদার ইসলাম খাঁ মানসিংহের স্থলাভিষিক্ত হন। ক্ষমতার পালাবদলের সাথে সাথে বর্ধনকুটির শাসকরাও মুঘলদের সাথে নিজেদের সম্পর্ক বজায় রেখেছিলেন। রাজা মনোহরের শিশুপুত্র রঘুনাথের সময়ে শাহ সুজা এবং সম্রাট আওরঙ্গজেবের মতো শক্তিশালী শাসকদের ক্ষমতার কেন্দ্রবিন্দুতে দেখা গিয়েছিল।
মুঘলদের পতন এবং ইংরেজদের উত্থানের সাথে সাথে বর্ধনকুটি তার রাজ্যের মর্যাদা হারিয়ে একটি জমিদার বাড়িতে পরিণত হয়। এই সময় এখানকার শাসকদের মধ্যে রাজা হরিনাথ এবং তার প্রপৌত্র রাজা গৌরনাথের নাম বিশেষভাবে উল্লেখযোগ্য। রাজা গৌরনাথ 1781 সালে এখান থেকে তার জমিদারি পরিচালনা করতেন। ধীরে ধীরে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির ক্ষমতা বাড়ার সাথে সাথে বর্ধনকুটির জমিদারি রংপুর কালেক্টরেট এবং ঘোড়াঘাট কেন্দ্রিক প্রশাসনের অধীনে চলে যায়। এভাবেই একটি স্বাধীন প্রশাসনিক কেন্দ্র সময়ের স্রোতে পরিণত হয় নিছক এক জমিদার বাড়িতে। বর্ধনকুটির যে কয়েকটি ভবন এখনও টিকে আছে তার স্থাপত্য শৈলী দেখে বোঝা যায় এর অতীত জৌলস। এখানকার বেশিরভাগ ভবনই দ্বিতল। ভবনগুলির ছাদ নির্মাণে ইটের তৈরি খিলান বা আর্চ ব্যবহার করা হয়েছে, যা তৎকালীন স্থাপত্যের এক দারুণ নিদর্শন। দরজাগুলোও খিলান আকৃতির, এমনকি একটি কক্ষে জানালা না থাকলেও গম্বুজাকৃত একটি বায়ুরন্ধ বা ভেন্টিলেটর দেখা যায়, যা সময়ের স্থাপত্যের দক্ষতার পরিচয় দেয়। কিন্তু কালের এই নির্মম পরিহাস যে বাড়ির প্রাঙ্গণ একসময় গমগম করত পাইক পেয়াদা আর রাজকর্মচারীদের পদচারণায়, আজ সেখানে শুধুই নিস্তব্ধতা। এই ভবনটির আমরা ছাদে উঠেছিলাম। ছাদের পরিস্থিতি দেখুন। একসময় এখানে রাজরানী, রাজকুমারী, তাদের দাসীরা কত সময় অতিবাহিত করত, কিন্তু সময়ের পরিক্রমায় আজ পুরোটাই ফাঁকা। কি অবস্থায় পড়ে আছে ছাদ, মাটি জমে গেছে, চারিদিকে গাছ গোছালে একদম জঙ্গলে পরিণত হয়ে গেছে। এখানে ওঠার মতো পরিস্থিতি ছিল না। ছাদ এখানে নড়ছিল, এখানে দাঁড়িয়ে থাকা রিস্ক মনে হচ্ছিল। কি জিনিস কি হয়ে গেছে, আসলে একেই বলে সময়ের পরিক্রমা বা কালের পরিক্রমা। এই সে বর্ধনকুটির এটি সিঁড়ি, যেটা সোহাগ সুড়ঙ্গ বলছে, আসলে মূলত এটা সিঁড়ি। তো সিঁড়ি দিয়ে আমরা উপরে উঠছিলাম। সিঁড়ির কীরকম অবস্থা দেখুন, একদম একরকম সমান হয়ে গেছে, কিছু ইট উঁচু নিচু হয়ে রয়েছে। এখানে আমরা উঠে গেছিলাম এবং এখান থেকে যদি আমরা পিছলে যেতাম তাহলে কোথায় যাওয়া লাগতো? সোজা বগুড়া মেডিকেল। সোজা বগুড়া জিয়া মেডিকেল, কাছাই ছিল, খুব দূরে না, সোজা রাস্তা। ইভেন আমরা ছাদে উঠছিলাম, ছাদের পরিস্থিতিও খুব খারাপ, যদিও বা এটা মোটামুটি 400-450 বছর আগের ছাদ। খুব ওখানে মনে হচ্ছে নড়াচড়া করিচ্ছে। এই জন্য আমরা তাড়াতাড়ি নেমে আসলাম। সামনের ভিডিও দেখুন। ভবনগুলি আমরা ঘুরে ঘুরে দেখছিলাম। ধ্বংসস্তূপে পরিণত হয়েছে ভবনগুলি, কয়েকটা দেয়াল দাঁড়িয়ে রয়েছে। এই যে দরজা জানালাগুলো ভাঙা, একদম অন্ধকার। দেখুন এখানে লাইট জ্বালিয়ে দেখাতে হচ্ছে এমন পরিস্থিতি, একদম অন্ধকার ভবন, সূর্যের আলো পড়েই না। কিছু কিছু ভাঙা অংশগুলো থেকেই সূর্যের আলো দেখা যাচ্ছে। ভবনের একদম দুর্দশ অবস্থা, একদম ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে। এগুলো আর সংরক্ষণের কোনো উপায় নেই। সময় থাকতে এগুলো সংরক্ষণ করলে হয়তো প্রত্নতত্ত্ব স্থাপত্যের একটি দারুণ পরিচয় বহন করত এই ইতিহাস, এই ভবনগুলো। সংক্ষিপ্তভাবে তুলে ধরা হচ্ছে আপনাদের সামনে ইতিহাস। আসলে এটা কিন্তু বিশাল বড় ইতিহাস। 144 জন রাজা এই রাজবাড়ি থেকে রাজত্ব পরিচালনা করেছেন, যা চিন্তাভাবনার বাহিরে। এই ইতিহাস তুলে ধরতে গেলে ঘন্টার পর ঘন্টা সময় লেগে যাবে এবং সঠিক এই রকম ইতিহাস আসলে লিপিবদ্ধ করাও নেই। লোকমুখে যেটুকু প্রচলিত আছে এবং ইন্টারনেট ভিত্তিক যেটুকু আছে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। বিশাল বড় এরিয়া এই রাজবাড়ির, সবগুলোই পতিত পড়ে আছে।
এই দেখুন আমাদের কি অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন, মানে সুরঙ্গ টাইপ ভেঙে গেছে, ওদিক দিয়ে পার হলাম। 100 টাকার একটা এক প্রকার অ্যাডভেঞ্চার হয়ে গেল, বিশাল ব্যাপার। কচুগুলো অনেক স্টাইলিশ। দেখুন অংশগুলো দেখুন কিভাবে খুলে গেছে, এবং চিত্রটি দেখুন আসলে কারুকার্য কত শোভামণ্ডিত ছিল এক সময়। এই যে প্রতিটি জায়গাগুলো দেখছেন, এক সময় কিন্তু এগুলো পুরোপুরি রাজবাড়িরই অংশ ছিল, আজকে সব ধ্বংস হয়ে গেছে। এই স্থানগুলো কোনো রকমে টিকে গেছে, এই স্থাপত্যগুলো সব ধ্বংস হয়ে গেছে। ধ্বংস হবে সব জায়গায় ইটের ধ্বংসস্তূপ এখনো পড়ে রয়েছে, আমরা দেখছি ঘুরে ঘুরে। 1947 সালে দেশ ভাগের সময় ঘনিয়ে আসে বর্ধনকুটির শেষ অধ্যায়। এই জমিদার বাড়ির সর্বশেষ রাজা ছিলেন শৈলশচন্দ্র। দেশ ভাগের সময় তিনি তার সবকিছু ছেড়ে পাড়ি জমান ভারতে। অভিভাবকহীন হয়ে পড়ে শত শত বছরের ইতিহাসের সাক্ষী এই রাজবাড়ি। এরপর 1965 সালে এই রাজবাড়ির এলাকাতেই গোবিন্দগঞ্জ কলেজ প্রতিষ্ঠা করা হয়। শিক্ষার আলো ছড়ানোর এই উদ্যোগ প্রশংসনীয় হলেও কলেজের নতুন ভবন নির্মাণের প্রয়োজনে এবং সঠিক রক্ষণাবেক্ষণের অভাবে ধীরে ধীরে ধ্বংস হতে থাকে প্রাচীন এই ভবনগুলি। আজ যা অবশিষ্ট আছে তা শুধুই এক বিধ্বস্ত স্মৃতি। বর্ধনকুটি আজ শুধুই একটি নাম, একটি ইতিহাস। এর ভাঙা দেয়াল, ক্ষয়ে যাওয়া ইটগুলি যেন নীরবে প্রশ্ন করে যায় আমাদের ঐতিহ্য আর ইতিহাস সচেতনতা নিয়ে। ব্যাপক গবেষণা এবং প্রত্নতত্ত্ব খনন পরিচালনা করা হলে হয়তো এখানকার গৌরবময় ইতিহাসের আরও অনেক অজানা অধ্যায় উন্মোচিত হতো। প্রজন্মের জন্য এই ইতিহাসকে বাঁচিয়ে রাখা আমাদের সকলের দায়িত্ব। বর্ধনকুটির গল্প ফুরিয়ে যায়নি, বরং হারিয়ে গেছে অবহেলা আর বিস্তৃতির অতল গহ্বরে। এই সেই সুড়ঙ্গ যেটা আমরা আপনারা দেখতে পাচ্ছেন কি অবস্থা। এটা সেই সুড়ঙ্গ, এটা মূলত সিঁড়ি। আগেকার সময়ের সে রাজার সময়ের সিঁড়িগুলোর অবস্থা দেখুন, আমাদের এখন সিঁড়ির পরিস্থিতি কি আর রাজার সময়ের সিঁড়ির পরিস্থিতি কি, এরা কেমন রাজা ছিল এরা। এদিকে আসলে মূলত জঙ্গল, এদিকে আর যাওয়ার কোনো বুদ্ধি নাই, আবার আমাদের নামতে হবে। স্থাপনাটা দারুণ, দেখতে ভালো লাগতেছে, আমরা দেখতেছি। যেহেতু এটা অনেক প্রাচীন সময়ের একটা স্থাপত্য, এই জন্য মানে অনেক জায়গাগুলো আপনাদের অন্যরকম লাগছে। আসুন নিচে আসুন। তো একটা বিষয় কি আমরা লক্ষ্য করছি, এই যে পলেস্তরাগুলো, এই রাজবাড়িগুলো মূলত ইটের সঙ্গে চুন সুরকি দিয়ে তৈরি, এবং এই যে পলেস্তরাগুলো দেখতে পাচ্ছেন এগুলো চুন সুরকি দ্বারাই নির্মিত। কিন্তু এখনো দেখুন সেই পলেস্তরাগুলো মোটামুটি কিছু অংশে খুব ভালোভাবে আছে, এবং বেশ কিছু অংশে চটে গিয়েছে, কিছু অংশ এখনো ভালো আছে দেখা যাচ্ছে। এই যে এই অংশটুকু দেখুন, এদিকে মূলত বহু জায়গা পর্যন্তই এই রাজবাড়ি ছিল, কিন্তু এখন নাই, এগুলো ভেঙে গেছে, ধ্বংস হয়ে গেছে, একদম মাটির সঙ্গে মিশে গেছে। এবং এই যে উপরের অংশটুকু দেখুন, উপরে কেমন, উপরে দেখুন, দেখুন উপরের অংশগুলো দেখুন। হয়তো খুব বেশি সময় পর্যন্ত এই স্থাপনাগুলো আর থাকবে না, পুরো স্থাপনাই ধ্বংস হয়ে যাবে মাটির সঙ্গে। এই প্রাচীন ইতিহাস ঐতিহ্য আমাদের সামনে থেকে বিলীন হয়ে যাবে। এগুলোর আসলে আমাদের বাংলাদেশে সংরক্ষণের তো কোনো প্রজেক্ট নেই, কারো কোনো চিন্তা ভাবনাও নেই, এবং এই স্থানটুকু আর সংরক্ষণ করার মতো অবস্থাতেও নেই। একদম ধ্বংসাবশেষ হয়ে গেছে এই রাজবাড়িটি। এখন শুধু রাজবাড়ির প্রতিটা ইট থেকে সেই প্রাচীন ইতিহাসটুকুই আমরা জানতে পারি, এছাড়া এখানে আর বিশেষ কিছু নেই, ইভেন দেখার মতো আর বিশেষ কিছুই নেই এখানে।
এটি গোবিন্দগঞ্জ সরকারি কলেজ, বৃহৎ জায়গা নিয়ে গঠিত এই কলেজ। ভিডিওটি অবশ্যই আপনাদের ভালো লেগেছে। ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন আপনার মতামত। অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন, আমাদের সাপোর্ট করবেন। দেখা হচ্ছে পরেরও আবার নতুন কোনো ইন্টারেস্টিং ভিডিও। তখন সকলে সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। ধন্যবাদ আপনাদের সকলকেই।